সবাইকে আমাদের আরো একটি পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে যারা নবম দশম শ্রেণীতে পড়েন তাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আজকে আমি মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স চ্যাপ্টার থেকে শুধুমাত্র গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন। যদি দেখেন, ভিডিওটি দেখে এরপর যদি আপনি আপনার পাঠ্য বইটি পড়া শুরু করেন, আমার মনে হয় না আপনার আর কোনো কোয়েশ্চেন বাকি থাকতে পারে। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আপনাদের প্রথমে ফটোশপ নিয়ে কথা আছে। তো ফটোশপ কিভাবে খুলতে হয় সেটা দেওয়া আছে। ফটোশপ খোলার জন্য আপনি আপনার কিবোর্ডে যে স্টার্ট বাটনটি আছে, উইন্ডোজ বাটনটি, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনি ফটোশপটা পেয়ে যাবেন, আপনার যে ফটোশপ ভার্সনটি আছে। অথবা আপনি যদি সার্চ বারে ফটোশপ লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনি আপনার ফটোশপটি পেয়ে যাবেন। এরপর এখানে ওপেনে ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। তো দেখেন, আপনাদের বই কিন্তু ফটোশপ 7 দিয়ে কাজ দেখানো হয়েছে। আমার এখানে আমি হচ্ছে ফটোশপ 7 না, আমি CS6 দিয়ে দেখাবো। যেমন আমার এখানে যদি খেয়াল করেন, আমার এটা হচ্ছে CS6, কিন্তু আপনাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে ফটোশপ 7 দিয়ে দেখানো হয়েছে। এটা বইয়েরটা হচ্ছে আরেকটু লোয়ার ভার্সন। তো মানে 2007-এর আর কি, আমারটা হচ্ছে 2012 সালেরটা। তো আমি আশা করব আপনারা বুঝবেন, কারণ দুটারই ইন্টারফেস একই। যেমন এটা হচ্ছে ব্ল্যাক ইন্টারফেস, আর 2007-এর যদি ইন্টারফেস দেখায় তাহলে সেটা হচ্ছে এমন, ঠিক আছে, হোয়াইট। যদিও 2012 বা ফটোশপ CS6কেও আপনি হোয়াইট ইন্টারফেস করতে পারবেন, বাট এটা কোনো সমস্যাই না। তো 2007 যদি ওপেন করেন ঠিক এরকম দেখাবে। এগুলোর এক একটা নাম রয়েছে, সেই নামগুলো আমি এখন আপনাদেরকে শো করানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি। ফটোশপের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের ওয়ার্ক স্পেস, এবং এটাকে বলা হবে অ্যাপ্লিকেশন বার। নিচে ফাইল, এডিট, ইমেজ, এগুলোকে বলা হবে মেনু বার। এই মেনু বারগুলোর আন্ডারে কতগুলো অপশন বার থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে টুল বক্স। বলতে গেলে এই টুল বক্সের আন্ডারে অপশনগুলো থাকবে, এবং এদিকে থাকবে পুরোটাকে বলবো আমরা প্যান, এবং এই সবগুলো প্যানের আন্ডারে অনেকগুলো প্যালেট থাকবে, ঠিক আছে, অনেকগুলো প্যালেট থাকবে। তাহলে আমরা আরেকবার খেয়াল করি। তাহলে দেখুন, হ্যাঁ, আমাদের ফটোশপটা ঠিক এরকম ইন্টারফেস 2007টা। আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে CS6, ওটার ইন্টারফেস হচ্ছে এমন, ঠিক আছে। তাহলে দেখেন, আমি বলছি এটাকে বলে টুল বক্স, তাহলে এটাকে টুল বক্সই বলবো। তারপর প্রত্যেকটা টুল বক্সে যখন আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আইকনগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন, প্রত্যেকটা টুল বক্সের আন্ডারে আমাদের এক একটা কি থাকবে, তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এক একটা মেনু বার থাকবে। সরি, এগুলো হচ্ছে মেনু বার, এবং প্রত্যেকটা টুল বক্সের আন্ডারে বা টুলের আন্ডারে এক একটা অপশন বার থাকবে, ঠিক আছে। এগুলোকে বলবো আমরা এক একটা অপশন বার। যেমন এখানে ক্লিক করলে এটা অপশনগুলো আসবে, এটাতে ক্লিক করলে অপশনগুলো শো করবে আস্তে আস্তে। তো বাই ডিফল্ট অবস্থায় মুভ টুলটাই সিলেক্টেড থাকে। এখন আপনারা যদি আপনাদের বইয়ের 77 পৃষ্ঠাতে চলে যান, সেখানে আপনি দেখতে পাবেন যে ফটোশপে কিভাবে নতুন একটা ফাইল খুলতে হয় সেটা আছে। তো কিভাবে ফাইল খুলবেন, ফাইলে চলে যাবেন, সেখানে আপনি নিউতে চলে যাবেন। নিউতে ক্লিক করলে ঠিক এরকম আনটাইটেলড একটা ঘর আসবে। সেখানে আপনি একটা নাম দিতে পারেন, যেমন আমি দিচ্ছি ICT 5 দিচ্ছি, বা ICT আমি 5 না দিয়ে 9 দিচ্ছি, ঠিক আছে। এরপর আপনি প্র্যাকটিস দিলেও দিতে পারেন। তারপর এখানে আপনাদেরকে বলছে উইথ দিতে এবং হাইট দিতে, ঠিক আছে। তো সেটাকে আমরা ইঞ্চিতেও রাখতে পারি, পিক্সেলও রাখতে পারি, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনাদের বইয়ে ইঞ্চি দেওয়া আছে, তাহলে উইথ দেওয়া আছে আপনাদের ঘরে, সেটা হচ্ছে 7 ইঞ্চি, তাহলে আমি 7 দিচ্ছি। তারপর হাইটও কিন্তু কিসে দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া আছে, এবং হাইট দেওয়া আছে 8 ইঞ্চ, তাহলে আমি 8 দিলাম। এবং পিক্সেল সবসময় 300 রাখবেন, কারণ এটা হলে ভালো হয়, ঠিক আছে। আপাতত আপনাদের বইয়ে 72 দেওয়া আছে, তবে আমি 72 দিই না, আমি 300 রাখি সবসময়, আমি 300 রাখলাম, ঠিক আছে। আর এখানে পিক্সেল দ্বারা কি বোঝানো হয় সেগুলো আপনাদের বইয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সেটা আমি না বললেও আশা করি আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এক একটা ছবিতে যে ছোট ছোট বর্গক্ষেত্রগুলো দেখা যায়, এগুলোই হচ্ছে পিক্সেল। তার মানে হচ্ছে এখানে যদি 72 সেট করতাম, 72 ইন্টু 72, অর্থাৎ 5184 হয়তো কি আমাদের পিক্সেল আর কি, প্রত্যেকটা পিক্সেলের পরিমাণ দাঁড়াতো, সেটাতে থাকতো 72টা করে লাইন, ঠিক আছে। আর যদি 130 পিক্সেল দিতাম,
তাহলে হয়তো 16,900 পিক্সেল, অর্থাৎ ছবিকে বড় করলে দেখবেন যে ফেটে যায়। ঠিক আছে, আমরা সোজা বাংলায় বলে এটাকে বলি ফেটে যায়, কিন্তু এটাকে যদি আপনি ফটোশপের ভাষায় বলতে চান তাহলে বলে যে পিক্সেলেটেড হয়ে যাওয়া। ঠিক আছে, এরপর ডায়ালগ বক্সে এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, তারপর হচ্ছে CMYK কালার, ল্যাব কালার। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা সিলেক্ট করে দিবেন। তো নর্মালি এখানে কিন্তু আমাদের কিন্তু RGB কালারটাই দেওয়া থাকে। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজন অনুযায়ী এখানে অন্য কালারগুলো ইউজ করা হয়, যেটা আপনাদের বইয়ে লেখা আছে, আপনারা পড়লে আরেকটু ভালো বুঝতে পারবেন। আমি এটা বলে শুধু শুধু কি করতে চাই না, সময় নষ্ট করতে চাই না। এরপর এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে এগুলো তেমন কোনো কাজ নাই, তা আমি ওকে করে দিচ্ছি। ঠিক আছে, এখন বই কিন্তু রুলারের কথা, মানে রুলারের কথাটা বলা হয়েছে, কিন্তু আমাদের এখানেও রুলারটা আছে। তো কখনো যদি আপনার রুলার না থাকে তাহলে Ctrl+R প্রেস করে আপনি রুলারটা নিয়ে আসবেন। Ctrl+R, এই যে আমার চলে গেল, আবার ফিরে আসলো, এটা হচ্ছে রুলার। অথবা আপনি চাইলে এখানে ভিউতে গিয়ে রুলারটাকে আনচেক করে দিলে রুলার চলে যাবে, আর চেক করে দিলে রুলারটা আবার এসে যাবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অপশন বারের নিচে কিন্তু রুলারটা রয়েছে। এরপর ইন্টারফেস পরিচিতি তো আপনাদেরকে দেখালাম। ফটোশপে মোট এখানে টুল বক্সে মোট প্রায় 69 প্রকার টুল রয়েছে, যেগুলোর কাজ হিউজ, মানে আপনি করে শেষ করতে পারবেন না, আপনাকে শিখতে হলে প্রচুর শ্রম দিতে হবে। এরপর আমাদের এখানে কিন্তু অনেকগুলো টুল রয়েছে। আমি যদি টুলগুলো একটু বড় করে দেখাতে চাই ইমেজের মাধ্যমে, তাহলে খেয়াল করেন আপনারা, প্রত্যেকটা টুলসের কিন্তু আমাদের এখানে নাম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে তো এটা বড় হচ্ছে না, আমি চাইছিলাম যে এটাকে বড় করতে। তাহলে মার্কিউ টুল, মুভ টুল, ল্যাসো টুল, ম্যাজিক পয়েন্ট টুল আছে, ক্রপ টুল আছে, নাইফ টুল আছে, এরকম অনেক টুল আছে। আপনারা যদি খেয়াল করেন আপনাদের বইও এগুলো দেওয়া আছে, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। সবচেয়ে বড় বিষয় যেটা আপনাকে জানতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড কালার সম্পর্কে। এটা কিন্তু এখানে ক্লিক করলে সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটাকে বলে ফোরগ্রাউন্ড অর্থাৎ সামনের কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনের কালার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন। এরপর ফটোশপে হচ্ছে বিভিন্ন প্যালেট আছে, এই যে এগুলোকে বলা হয় এক একটা প্যালেট। আপনাদের যদি ফটোশপ 7 যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে ফটোশপ 7-এ কাকে প্যালেট বলবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এগুলোকে বলা এক একটা প্যালেট। ঠিক আছে, আলাদা আলাদা এগুলোকে বলা হয় এক একটা প্যালেট, কিন্তু আমাদের যেহেতু সেটা নয়, আমাদের হচ্ছে এরকম। তো একই, কোনো সমস্যা নেই। এগুলাকে যেমন টুলবক্সকে চাইলে আপনি মিনিমাইজ করতে পারেন, চাইলে ম্যাক্সিমাইজ করতে পারেন, আবার প্রয়োজন অনুযায়ী টুল আনার জন্য উইন্ডো থেকে শো হাইড করে দিতে পারেন। যেমন কালারটা আমি অফ করে দিলাম, আবার যদি কালারটা নিয়ে আসি এখান থেকে নিয়ে আসতে পারেন। এভাবে হচ্ছে কাজগুলো আপনি করবেন আর কি। তো প্যালেটের টপ বারে ক্লিক করে বলছে যে প্যালেটগুলোকে আপনি সরিয়েও দিতে পারেন। এই যে আমার এটা সরে গেছে। ঠিক আছে, এভাবে প্যালেটগুলোকে আপনি নিয়ে আসতে পারেন, আবার এখানে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন চেপে আবার বসিয়ে দিতে পারেন। এটাকেও চাইলে বের করে আনতে পারেন, আবার চাইলে প্রয়োজন অনুযায়ী রিপ্লেস করে দিতে পারেন, যেটা মানে ফটোশপ 7-এ খুব সুন্দর করে স্পষ্ট করে দেখা যায়। এটাতে হয়তো একটু কম বুঝতে পারবেন আপনারা। যেমন এটাকেও চাইলে নিয়ে আসতে পারেন, আবার বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কাজগুলো করতে পারেন আর কি। আমার মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন এখানে নেই। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপরে আপনাদের বইয়ে যে টুলসটা আছে সেটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের এরপরে কোন টুলসটা আছে। সেটা হচ্ছে সিলেকশন টুল অ্যান্ড মুভ টুল। অর্থাৎ এখানে একটা হচ্ছে সিলেকশন টুল আমাদের, আরেকটা হচ্ছে মুভ টুল। তো এইটাকে বলে মুভ টুল, আর এগুলো তো হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল বা ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন এখানে যখন নিচে আপনি ক্লিক করেন তখন টুলটা অ্যাক্টিভ হয়, কিন্তু মাউসের রাইট বাটনে ক্লিক করলে প্রত্যেকটা টুলের আন্ডারে কিন্তু অনেকগুলো টুল রয়েছে। দেখেন প্রত্যেকটা টুলের আন্ডারে অনেকগুলো টুল আছে, যেটা আপনি যদি ফটোশপ 7-এ খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিলাম আর কি। তো এখন আমরা কি করব, মার্কিউ টুল নিয়ে আলোচনা করব। এই যে এটা হচ্ছে মার্কিউ টুল। তো প্রথমে আপনাদের এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে বলা হয়েছে, তো আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিলাম।
নিয়ে এখানে বলা হয়েছে যে শিফট বোতাম চেপে ধরে রেক্টেঙ্গুলার মার্কিটুর আঁকলে হচ্ছে নিখুঁত একটা কি বর্গ তৈরি হবে। দেখেন শিফট চেপে যখন আমি এটাকে মাউসের লেফট বাটন চেপে হোল্ড করতেছি তখন শুধু একটা বর্গই তৈরি হচ্ছে। দেখেন একটা বর্গ তৈরি হলো, কিন্তু আমি যদি কি করতাম, আমি যদি শুধুমাত্র শিফট ছেড়ে দিয়ে করতাম তাহলে এটা বর্গ আয়তক্ষেত্র অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যা ইচ্ছা তা করতে হতো, কিন্তু যখনই শিফট চেপে কাজ করি তখন শুধু বর্গ হয়। ওরা এটা বোঝানোর চেষ্টা করেছে আর কি। এভাবে হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে করতে পারেন। যেমন এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি যদি শিফট চেপে করি তাহলে সমান একটা বৃত্ত তৈরি হবে, সমান বৃত্ত। কিন্তু যখনই আপনি শিফট ছেড়ে দিয়ে করবেন তখন সেটা একটা ইলিপ্ট হয়ে যাবে, অর্থাৎ ডিম্বাকার টাইপের একটা ইলিপ্ট হয়ে যাবে। কিন্তু যখনই শিফট চেপে করবেন তখন সেটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সমান দূরত্ব থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে শিফট চেপে ধরার মানে কারিশমা বলতে পারেন। একটা নিখুঁত বর্গ বা নিখুঁত বৃত্ত তৈরি করার জন্য অবশ্যই শিফট চেপে কাজ করতে হবে। এরপর সিলেকশন কিভাবে স্থানান্তরিত করবেন, যেমন দেখেন আমি যখন এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা ড্র করলাম, শিফট চেপে একটা বর্গ তৈরি করলাম, এখন এটাকে আমরা স্থানান্তর করব। স্থানান্তর করার জন্য দেখেন এখানে মাউস পয়েন্টারের সিলেকশন ভেতরে নিয়ে গেলে ছোট একটা আয়তাকার আইকন দেখা যায়। আমরা যখন রাখলাম কিন্তু যখন বাইরে নিচ্ছি সেটা দেখা যাচ্ছে না, ভিতরে নিলে কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি মাউসের লেফট বাটনকে চেপে যদি আমরা ড্র্যাগ করি এটাকে, তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা কি মুভ হচ্ছে। দেখেন মুভ হচ্ছে, কিন্তু বাহির থেকে হইলে কিন্তু এটা মুভ হবে না, আরেকটা হচ্ছে বর্গ বা রেক্টেঙ্গুলার তৈরি হয়ে যাবে। তো এই সিলেকশনটা ভাসমান থাকা অবস্থায় সিলেক্ট মেনুর কমান্ডে ডিসিলেক্ট করলে, অথবা আমি যদি এখানে বাইরে ক্লিক করি সেটা চলে যাবে। তাহলে আঁকার পর যদি বাইরে ক্লিক করি সেটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। এরপর ধরেন আমি একটা কি করলাম, বর্গ আঁকলাম, ঠিক আছে। এটাকে আমরা রং দিয়ে ফিল আপ করবো। রং দিয়ে খুবই সহজ। এখানে আমাদের দুইটা কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ফোরগ্রাউন্ড আর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো ফোরগ্রাউন্ডটা হচ্ছে লাল। যদি ফোরগ্রাউন্ড দিয়ে এই বর্গটাকে যদি ফিল আপ করতে চান তাহলে আপনার কিন্তু অল্টার এবং ব্যাক স্পেস চাপতে হবে, অল্টার এবং ব্যাক স্পেস, তাহলে ফোরগ্রাউন্ডের কালারে সেটা ফিল আপ হবে। কিন্তু আপনি যদি কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড দেন তাহলে সেটা ব্যাকগ্রাউন্ডের কালারে রূপান্তর হবে। যেমন আমি যদি দেখাই, ব্যাকগ্রাউন্ডের কালার যদি এটা থাকে এবং আবার যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, আর যদি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে ফোরগ্রাউন্ড কালার আসবে। আশা করি আপনাদের এটাতে আর কোনো কোয়েশ্চেন নাই। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কাজগুলো করতে পারেন। এরপর তাহলে তো আমরা এটা শিখে গেলাম। এখন সিলেকশন সরিয়ে নেওয়ার সময় কিন্তু আমাদের রং দিয়ে পূরণ করা অবজেক্ট পূর্ববর্তী স্থানে কিন্তু থেকে যাবে। যেমন আমি যদি এটাকে সরিয়ে নিই তাহলে এটা কি আগের স্থানে রয়ে গেছে। এখন যদি কন্ট্রোল বাটন চেপে তারপরে যদি আমি করতাম, দেখেন কন্ট্রোল বাটন চেপে যদি করতাম তাহলে কিন্তু সে কি আগেরটা সহ কিন্তু স্থানান্তর হবে, অর্থাৎ সিলেকশন অবস্থায় স্থানান্তর হবে। কিন্তু যখন আপনি শুধুমাত্র কন্ট্রোল ছাড়া এটাকে মুভ করেন তখন কিন্তু সেটা কি কালার সহ মুভ হবে না, অর্থাৎ শুধু সিলেকশনটা মুভ হবে। এটা আপনাকে বুঝতে হবে। আর যদি কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে করেন তাহলে এটা কপি হবে। দেখেন আমাদের মাউসের কার্সরের দিকে তাকালেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা ডাবল হচ্ছে। কন্ট্রোল এবং অল্টারকে একসাথে যদি প্রেস করি, আর যদি শুধু কন্ট্রোল দিই শুধু মুভ হবে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে মানে যেটা আমরা দেখতেছি আর কি, এই কালার কিংবা এই শেপ দিয়ে ফটোশপে হাজার রকমের ডিজাইন করতে পারবেন, যেটা অনেক ডিপ। আপনারা যদি কোনো অ্যাডভান্স লেভেলে কখনো কাজ করেন তখন সেটা আপনারা বুঝতে পারবেন আর কি। এখন হয়তো জিনিসটা মানে বুঝতে পারতেছেন না। এখন আমরা ফিদার দিব, ঠিক আছে। ফিদার কিভাবে দিব দেখেন, ফিদার হচ্ছে নমনীয়তা, অর্থাৎ আপনি এজগুলো আমরা যদি খেয়াল করি এগুলো কিন্তু অনেক কি মানে কি বলা যায় রাফ বলা যায়, ঠিক আছে। কিন্তু আমি যদি এগুলোকে নমনীয় বা গোল করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, স্মুথ করতে চাই তাহলে ফিদার অ্যাড করতে হবে। এই ফিদার অ্যাড করাটা খুবই সহজ। আপনি ভিতরে এটাকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে সেখানে ফিদার অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা এডিটে গিয়েও আপনি ফিদার দিতে পারবেন। এডিটে গিয়েও কিন্তু আমরা কি ফিদার আচ্ছা এডিটে নাই, কোথাও যেন আছে আমার জানা নেই। আচ্ছা আমি এখান থেকে ফিদার দিচ্ছি। এখন যদি এখানে ফিদার আমাদের কত আছে 100 আছে, ঠিক আছে। আমরা যদি 50 ফিদার দিই তাহলে কি ঘটে খেয়াল করুন। আচ্ছা 5 হয়েছে আমার, আমি ফিদারটা 50 করে দিচ্ছি, 50 ওকে করে দিচ্ছি। এখন দেখেন এখানে একটা ফিদার যোগ হয়ে গেছে আমাদের, এই যে
এজগুলো কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে ফিদার যদি কত দিই, আবার যদি এটাকে 80 করে দিই, তাহলে কি ঘটে খেয়াল করেন, এই যে ফিদার আরো গোল হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এজগুলোকে আমরা স্মুথ করে ফেলতে পারি ফিদার দিয়ে। এটা হচ্ছে ফিদারের কাজ আর কি। এটা এভাবে বুঝবেন না, শেফের মধ্যে এটা খুব কম বোঝা যায়, কিন্তু আপনি যখন কোনো ছবি নিয়ে কাজ করবেন তখন আরো বেশি ভালো সেটাকে বুঝতে পারবেন। এরপরে আপনাদের বলা হয়েছে ল্যাসো টুলের কথা। ল্যাসো টুল কোথায় পাবেন, এখানে পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করলে দেখেন ল্যাসো টুল হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আঁকা বাঁকা করে আপনি সিলেক্ট করতে পারেন, এই জন্য ল্যাসো টুলটা বোঝানো হয়েছে আর কি। তো এটাকে চাইলে আপনি সিলেকশন অবস্থা ড্র্যাগ করে অন্যদিকেও কি সরিয়ে নিয়ে যেতে পারবেন। সেটা যদি এখানে হয়, এটাকেও কি আপনি চাইলে সরিয়ে নিয়ে যেতে পারবেন এভাবে। তো এটার অনেক কাজ আছে, এটা যখন অ্যাডভান্স কাজ শিখবেন আপনারা তখন এটা বুঝতে পারবেন আর কি আপনারা। এরপর আমরা চাইলে এগুলোর অপাসিটিকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, সেটা হচ্ছে কোথায় পেয়ে যাবেন, এখানে অপাসিটি কমিয়ে দিলে কিন্তু আপনার অপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে, বাড়িয়ে দিলে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। এভাবে আমরা অপাসিটি বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি আর কি। এরপর আমরা যেটা দেখব সেটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন সেটা হচ্ছে স্ট্রোক কিভাবে অ্যাড করতে পারি। যেমন আমি এটাকে কেটে নিলাম, এটা থেকে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক আপনি দুই জায়গায় পেয়ে যাবেন, সেটা হচ্ছে এডিট মেনুতে পেয়ে যাবেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনি স্ট্রোকটা পেতে পারেন। তো আমরা এডিট মেনুতে চলে যাই, সেখান থেকে স্ট্রোকটা দিই, এই যে স্ট্রোক এসে গেছে। স্ট্রোক 10 পিক্সেল আছে এবং এটা কালার চেঞ্জ করে দিলে ভালো বুঝবেন আপনারা। এখন আমি ওকে করে দিচ্ছি। 10-এর জায়গায় যদি আমরা 60 করে দিই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারতেছেন। এটাই হচ্ছে স্ট্রোক, অর্থাৎ বাইরে কোনো বর্ডার দেওয়া আর কি। তো আমরা স্ট্রোকটা চাইলে উঠিয়ে দিতে পারি। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটা আবার পূর্বের অবস্থায় চলে গেলাম। এখন স্ট্রোক পদ্ধতিতে কিন্তু শুধু আপনি ফোরগ্রাউন্ডের রং দিয়ে বর্ডার তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের রং দিয়ে কিন্তু স্ট্রোক হবে না, এটা মাথায় রাখবেন সবসময়। এরপর কিভাবে ফাইল সেভ করতে পারেন, ঠিক আছে, বা বন্ধ করতে পারেন, সেটা খুব সহজ। যেমন আমি এই ডিজাইনটা করলাম এখানে, এরপর এটাকে সেভ করতে যাচ্ছি, তাহলে ফাইলে গিয়ে জাস্ট সেভে দিয়ে এটা কি ICT9 যেখানে করতে যাচ্ছেন সেটাকে দেখিয়ে দিবেন, এরপর সেভ করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে, এরপর ওকে করে দিবেন। এভাবেই মানে পুরো কাজটা করতে পারেন। এখন এটা হচ্ছে লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো লেয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে যেটা দেখতে পাচ্ছেন মূলত সেটাই হচ্ছে লেয়ার। এই যে ফটোশপে সবসময় আপনার লেয়ার নিয়ে কিন্তু কাজ হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি ধরেন আপনি কাজ করবেন এই ছবিটা নিয়ে, কিন্তু আমার ছবিটা আছে কিন্তু উপরের লেয়ারে। এখন আমার এই লেয়ার যদি হাইট থাকে, আমি জীবনও কিন্তু উপরের লেয়ার নিয়ে কাজ করতে পারবো না। অথবা ধরেন আমি কাজ করবো উপরের লেয়ারে, কিন্তু আমার সিলেক্টেড হচ্ছে এই লেয়ার, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না, আমার কাজ হবে শুধু নিচের লেয়ারে। এটা খেয়াল রাখতে হবে আপনাকে। লেয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি চাইলে অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারেন, যেমন এখানে নিউ লেয়ার, নিউ লেয়ার, নিউ লেয়ার, লেয়ার 1 2 3 এভাবে করতে পারেন। লেয়ারগুলোর নামকরণও করতে পারেন, যেমন 1, তারপর আবার ডাবল ক্লিক করেন, তারপর লিখতে পারেন 2, আচ্ছা এখানে 2। এভাবে আপনি লেয়ারগুলোকে নামকরণ করতে পারেন, এখানে দিতে পারেন TSR এভাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার কাজ হবে। যেমন আমার এখন কিন্তু সিলেক্টেড আছে লেয়ার 3, তাহলে আমি এখানে যতই করি আমার এটা কিন্তু কাজ হবে না। আমার এটাতে কাজ করতে হলে এটা কোন লেয়ার আছে সেটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে এই লেয়ারটাতে আছে। যখন আমি এটাকে মুভ করব তখন শুধু কাজ করবে, ঠিক আছে। যে লেয়ার সিলেক্ট থাকবে আপনি সেই লেয়ারে কাজ করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে লেয়ার হাইড আনহাইড করা। এখন আনহাইড, আবার সরি, এখন হচ্ছে হাইড, এখন হচ্ছে আনহাইড, এভাবে হচ্ছে কাজ করতে পারেন। তো আপনার এই হচ্ছে লেয়ারের সিক্রেট আর কি। লেয়ারের অনেক সিক্রেট আছে, আপনাদেরকে যদি আমি এখন এভাবে বুঝাই আপনারা বুঝবেন না, এগুলোর জন্য আলাদা আলাদা আসলে টিউটোরিয়াল করা লাগবে, তাহলে হচ্ছে খুবই ভালো করে বুঝতে পারবেন। আর নতুন লেয়ার যুক্ত করার জন্য জাস্ট এখানে যে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন আছে সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন এই যে লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার লেয়ার যদি এটা সিলেক্ট থাকে, এখানে যদি ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করেন তাহলে এটার উপরে ক্রিয়েট হবে। আপনি যদি সবার উপরে লেয়ার ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে সবার উপরটা সিলেক্ট করে তারপর দিতে হবে। আপনি যদি শেষটার উপরে ক্রিয়েট করতে চান তাহলে শেষটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে শেষটার উপরে লেয়ার ক্রিয়েট হবে। এগুলো হচ্ছে লেয়ারের সিক্রেট। লেয়ারের আরো অনেক সিক্রেট আছে, এটা আপনারা এখনো বুঝবেন না, পরবর্তীতে হচ্ছে বুঝতে পারবেন।
এরপর আসে থাম্বনেল আইকন, অর্থাৎ এগুলোকে বড় করে দেখা, ছোট করে দেখা। ঠিক আছে, এটা খুবই সহজ। এখানে যখন রাইট বাটনে ক্লিক করব তখন এখানে স্মল থাম্বনেল আছে, আমরা লার্জ থাম্বনেল করে দিলে বড় করে দেখাবে, অর্থাৎ কোন লেয়ারে কি কি জিনিস আছে ওগুলো দেখার জন্য মূলত এটা ইউজ করে। আবার এখানে রেখে মাউসের রাইট বাটন, তারপর স্মল থাম্বনেল করে দিলাম আমি। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। এরপর আপনাদের এখানে দেখানো হয়েছে প্যালেট যুক্ত ও বিযুক্ত করা, যেমন লেয়ার, পাথ এবং চ্যানেল একই সাথে থাকতে পারে। যেরকম আমার এখানে প্যালেটগুলো একসাথে হয়ে গেছে, এটাকে মূলত ওরা গুচ্ছ প্যালেট বলছে আর কি। তো এটাকে আপনি ঠিক করার জন্য কিভাবে কি করবেন সেটা হচ্ছে আপনার কথা। তাহলে এটাকে যদি আপনি ঠিক করতে চান, ধরেন আপনার এখানে লেয়ার প্যালেটটা নাই, তাহলে কি করবেন, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গিয়ে এখানে যে লেয়ার আছে, যেমন আমার এখানে লেয়ারটা এখন নাই, তাহলে লেয়ারটা আমি কিভাবে আনবো, ঠিক না, এটা বোঝানো হয়েছে আর কি। তাহলে উইন্ডোতে গিয়ে এখানে জাস্ট লেয়ারটাকে চেক মার্ক করে দিবেন, তাহলে আপনার লেয়ার অপশনটা চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে অনেকগুলো জিনিস এখানে নিয়ে আসতে পারেন, যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা সামনে চলে আসলো, এটাকে চাইলে আমি আলাদাও করে দিতে পারি। দেখেন এখন আলাদা হয়ে গেছে, এটা কিন্তু তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। এটাকে চাইলে এইভাবেও আনতে পারি, আবার চাইলে আমি কালার যেটা আছে সেটাকেও আলাদা করে ফেলতে পারি। এই যে এখন আলাদা চলে আসবে, দেখছেন। এভাবে কিন্তু প্যালেটগুলোকে আপনি চাইলে আলাদা করতে পারেন, একীভূত করতে পারেন, অনেকগুলোকে একসাথে রাখতে পারেন, আবার চাইলে আলাদা আলাদা করে জায়গায় রাখতে পারেন। তো আপনার মনিটর যদি ছোট হয় সেক্ষেত্রে একসাথে গুচ্ছ করে রাখতে হবে, আর যদি মনিটর বড় হয় তাহলে কি করবেন, এভাবে হোল্ড করে মাউসের লেফট বাটন দিয়ে নিয়ে আসবেন। জাস্ট এটাই হচ্ছে সিক্রেট। এরপরে লেয়ারে কিভাবে এরপর হচ্ছে লেয়ারে কিভাবে আপনি কি করবেন, অবজেক্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এতক্ষণ যে ফিগারগুলো ড্র করেছি সেটা শুধুমাত্র জিরো লেয়ারে ড্র করেছি, ঠিক না, কিন্তু আপনি চাচ্ছেন যে না জিরো লেয়ারে না, আপনি লেয়ার 3-তে ড্র করবেন, বাকিগুলো সব বন্ধ থাকবে, তাহলে আমি বন্ধ করে দিছি। এখন লেয়ার 3-তে যদি আপনি একটা অবজেক্ট ড্র করেন, যেমন দেখেন আমি একটা জিনিস আঁকলাম, এরপর এটাকে ধরেন একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন এটা কিন্তু লেয়ার 3-তে আছে, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এবং এটাকে সবার উপরে কেন দেখাচ্ছে, কারণ দেখেন লেয়ারটা সবার উপরে, আপনি যদি ড্র্যাগ করে এটাকে সবার নিচে নিয়ে আসেন বা এটার নিচে নিয়ে আসেন তাহলে এটার নিচে দেখাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করুন, এই যে নিচে চলে গেল। ঠিক আছে, আবার যদি আমি সবার উপরে তুলে দিই তাহলে এটাকে আবারও আগে দেখাবে। এভাবে হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন আর কি। তো লেয়ারটা আসলে অনেক মজার, আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। হয়তো এখনো আপনারা ছোট ওই হিসাবে হয়তো নাও বুঝতে পারেন, আর যদি কেউ এক্সপার্ট হয়ে যান তাহলে তো অবশ্যই তাকে কনগ্রেচুলেশন জানাচ্ছি আমি। এরপরে টেক্সট লেয়ার তৈরি করা। আচ্ছা, আপনাদের এখানে যে কাজগুলো করছে আমি সেগুলো নিয়ে আপনাদেরকে কাজগুলো দেখাই। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা আগে লেয়ারটাকে ডিলিট করে দিই, একটু ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন এটাকেও আমরা ডিলিট করে দিই, ডিসিলেক্ট করে দিলাম, সরি ডিলিট না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটাকে হাইড করে আমরা লেয়ার 2-তে আপনাদের বইয়ে যে 84 পৃষ্ঠাতে একটা জিনিস আছে সেটা ড্র করার চেষ্টা করি। এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিলাম, এটাকে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরপর এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার আমরা আরেকটা কি আঁকবো, ইলিপ্স আঁকবো। শিফট চেপে ধরে এটাকে অবশ্যই ড্র করবেন, শিফট চেপে ধরে ড্র করলাম। এবার আবারও এটাকে কি দিব, এবার ফোরগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন ফোরগ্রাউন্ড কালার কিভাবে, অল্টার ব্যাকস্পেস। এই যে হয়ে গেল, খুব সুন্দর করে কিন্তু আমাদের কি হয়ে গেল, ফিগারটা হয়ে গেল। এখন আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু মুভ করতে পারি। মুভ করার জন্য আচ্ছা এটা তো আমাদের কেটে যাবে, ঠিক আছে আমরা আগেরটাই রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন ডিসিলেক্ট করে দিচ্ছি, এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এখানে বলছে টেক্সট লেয়ার কিভাবে যুক্ত করব, তো আমি এই লেয়ারটাকে নিচে নামিয়ে আনি, এরপর এটাকে 1-এর জায়গায় এটাকে টেক্সট করে দিচ্ছি, TXT। ঠিক আছে, এখন এটাতে আমরা টেক্সট যুক্ত করব। এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন যে লেয়ারে টেক্সট যুক্ত করবেন। এখানে দেওয়া আছে সোনার বাংলা, তাহলে আমরা সোনার বাংলা লিখি,
আমি অব্র দিয়ে লিখতেছি সোনার বাংলা, ঠিক আছে। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, সোনার বাংলা। এখন আপনি চাইলে এটা সাইজটাকে বড় করে দেন, এখানে আর একটু বড় করে দিতে পারি, এবং লেখাটাকে এখানে ব্ল্যাক দেওয়া হয়েছে, আমরা ব্ল্যাক দেওয়ার চেষ্টা করি। এরপর টিক মার্ক করে দিবেন অবশ্যই, তারপর সিলেক্ট করুন, এরপর টেক্সটটাকে এখানে সরিয়ে আনেন নিচে। দেখেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে বইয়ের মতোই হয়ে গেল। বইয়ের টেক্সট, বইয়ে দেখেন, আচ্ছা আমি একটু হাইড করে দেখো, বইয়ে কিন্তু এই দুইটাকে দুইটা লেয়ারে অঙ্কন করা হয়েছে, আমরা দুইটাকে একটা লেয়ারে ড্র করে ফেলছি, ঠিক আছে। আপনি চাইলে দুইটাকে দুই লেয়ারও করতে পারেন, আর একটা লেয়ার যোগ করার জন্য ক্রিয়েট এ নিউ লেয়ার দিবেন, তারপর এখানে লেয়ারের নাম দিতে পারেন, এভাবে করবেন আর কি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখতে পারেন বা জিরো লেয়ার রাখতে পারেন। এভাবে হচ্ছে কাজগুলো করবেন। এবার হচ্ছে এক ফাইলের ছবি কিভাবে অন্য ফাইলে আপনারা স্থানান্তর করতে পারেন সেটা দেখাবো। এটা খুবই সহজ। একসাথে যদি আমরা অনেকগুলো ছবি স্থানান্তর করতে হয় তাহলে আমরা কি এই জিনিসগুলো লাগে আর কি। যেমন আমি যদি আরেকটা ছবি বা আরেকটা নতুন ফাইল ওপেন করে নিউতে, যে কোনো একটা নাম দিয়ে, এবং এই মেয়েটার ছবি যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখেন এখন যদি আমরা এই ছবিটাকে ওইখানে নিয়ে যেতে চাই তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্রেক করি, লকটা করলাম, তারপর এটাকে জাস্ট মুভ টুল দিয়ে ধরে আমরা চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারি। এই যে চলে আসলো, ঠিক আছে। দেখেন এখানে দুইটা লেয়ার যোগ হয়ে গেছে, এটা হচ্ছে এখনকার, এটা হচ্ছে আগেরটা। তো হাইড করে দিই এবং এটাকে আগের মতোই রেখে দিচ্ছি, এবং এটা আনা অবস্থায় খেয়াল করেন এখানেও কিন্তু ছবিটা থাকবে, ঠিক আছে। এটা বুঝতে হবে আপনাদেরকে। ডিলিট করে দিলাম আমি, তারপর এটা রেখে দিলাম, টেক্সটটা হাইড আছে, আনহাইড করে দিচ্ছি, আর এটাকে উঠিয়ে দিচ্ছি। এভাবে অনেকগুলো ছবিকে আপনারা চাইলে মুভ করে অন্য ফাইল থেকে এই জায়গায় নিয়ে আসতে পারেন। এরপর লেয়ারের অপাসিটি কিভাবে বাড়াবেন কমাবেন, যেমন আমি টেক্সটের উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছি কমাতে চাচ্ছি, জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে এখানে কি অপাসিটি ক্যালিব্রেট করতে পারেন। দেখেন লেখাটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাচ্ছে টাইপের। আবার যদি এটাকে ধরেন আবারও, এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে উজ্জ্বলতা বা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে লেয়ারের অপাসিটি কমানো বাড়ানোর সিস্টেম, ঠিক আছে। এরপর অনেকগুলো লেয়ারকে যদি আপনি একসাথে করতে চান, যেমন টেক্সট টু, এই দুইটা লেয়ারকে আমরা একসাথে করতে চাই, এটাকে বলে মার্জ করা। তাহলে দুইটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন মাউসের লেফট বাটন দিয়ে, তারপর এখানে যখন সিলেক্টেড অবস্থায় যখন এই হ্যান্ডের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে রেখে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেখানে আপনার এই অপশনটা কিন্তু চলে আসবে আর কি। সেখানে হচ্ছে আমাদের যে মার্জ বা যেটা আছে সেটা চলে আসবে। আচ্ছা এখানে না, সম্ভবত এটা এখানে পাবো, এখানে এই যে আমরা যখন সিলেক্টেড অবস্থায় কোনায় ক্লিক করব তখন যখন মার্জ লেয়ার দিব তখন সবগুলো একসাথে হয়ে যাবে। দেখেন সবগুলো একটা লেয়ারে হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো লেয়ারে একসাথে কাজ করে তারপর সেগুলোকে একটা লেয়ারে নিয়ে আসতে পারেন। এটাই হচ্ছে মার্জ করা আর কি। তো এভাবে হচ্ছে কাজ করতে পারেন। এরপর আপনার যে কাট কপি পেস্ট আছে এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনি সম্পূর্ণ পারবেন। এরপর ক্রপ টুল, যেমন আমি যদি এটাকে ক্রপ করতে চাই ক্রপ টুলটা ব্যবহার করতে পারি। এটা খুব সুন্দর, যেমন এভাবে যদি হোল্ড করি তাহলে এটা কেটে যাবে এবং সিলেক্ট করে দিলে শুধুমাত্র এই অংশটাই থাকবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি ক্রপ টুল ব্যবহার করতে পারেন। তো টুলবক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করে আপনার যতটুকু অংশ ততটুকু থেকে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করলে ততটুকুই থাকবে, বাকিগুলো কেটে যাবে এই যে এভাবে, ঠিক আছে। যেরকমটা আপনাদের বইয়ে বলা হয়েছে, আমি কিন্তু আপনাদের বইয়ের বাইরে কিছুই বলতেছি না। তো ধরেন আমি এতটুকু ক্রপ করে ফেললাম, কিন্তু আমার মনে হচ্ছে যে কি আমার এটা দরকার নাই, তাহলে আমি এটাকে তো মুভ করলেও করতে পারি, অথবা ইএসসি কিবোর্ডে ইএসসি বাটন প্রেস করলেও সেটা কি ডিফল্ট অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। এভাবে হচ্ছে কাজ করতে পারি। তো ফটোশপে যদি আপনার কোনো ছবি বাঁকা থাকে সেটাকেও আমরা কি ক্রপ টুল দিয়ে চাইলে এটা কি স্ট্রেট করে ফেলতে পারি, ঠিক আছে। সেটা এই টুলসের মাধ্যমে আমরা পারি, তবে সেটার জন্য অবশ্যই এক কালারের
ব্যাকগ্রাউন্ড হইতে হবে আর কি আমাদের, এটা মাথায় রাখতে হবে। তো আমার এটা এখন এই লেয়ারে শো করবে না, যদি আমি এটা অন করে দিই করে কিনা তাও আমি জানি না এখনো। আচ্ছা, এটা করবে না, বিকজ দিস ইমেজ কন্টেন্টস আনসাপোর্টেড লেয়ার টাইপস। ঠিক আছে, সাপোর্টেড লেয়ারে আপনাকে নিয়ে আসতে হবে। তো এবার হচ্ছে ইরেজার টুল কিভাবে আমরা ইউজ করতে পারি খেয়াল করেন। আমরা দুইটা জিনিস নিয়ে আসলাম, খুবই সহজ ইরেজার টুল ইউজ করা। এটা হচ্ছে আমাদের ইরেজার টুল। এখন ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম, এরপর আপনি লেয়ারটাকে সিলেক্ট করবেন। যেমন আমাদের লেয়ার সিলেক্ট আছে এখন এটা, কিন্তু উপরে দেখা যাচ্ছে এটাকে, তাহলে আমরা কিন্তু এই লেয়ারটাকে ইরেজ করব, ঠিক না? তো ইরেজারের সাইজটা দেখেন অনেক ছোট দেখাচ্ছে। কিবোর্ডে আপনি তৃতীয় বন্ধনী যদি প্রথমটা ইউজ করেন তাহলে এই সাইজটা কিন্তু বড় হবে। এখন যদি আমি মুছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আরেকটু ছোট করি তাহলে আরো ছোট করে ইরেজ হবে, এই যে এভাবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি ইরেজার টুলটা ইউজ করতে পারেন, অথবা চাইলে এটার স্মুথনেস কমাইতে পারেন এখান থেকে। যেমন অপাসিটি কতটুকু, এই যে দেখেন এখন হালকা হালকা করে ইরেজ হচ্ছে। আবার ফ্লো, এটা কি 100% মুছে ফেলবে? যেমন আমি ফ্লো যদি কমিয়ে দিই আপনারা বুঝতে পারবেন এখান থেকে, এই যে ভালো করে কিন্তু সে মুছতেছে না, ঠিক আছে। এভাবে আপনি ফ্লো কন্ট্রোল করতে পারেন, অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন আর কি। এগুলা যখন আপনার ডিপ লেভেলে কিছু শিখবেন, বড় হবেন বা এখন থেকে শিখতে চাবেন এসএসসি পরীক্ষার পর, তখন হচ্ছে ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। এরপর আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট হচ্ছে ইরেজারের পাশের টুলটাই, এটাকে বলে গ্রেডিয়েন্ট টুল। এই যে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অনেকগুলো কালারের সমন্বয় আর কি। তো 5 ধরনের গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায় নরমালি ফটোশপে, এটা বলা হয়েছে এটা হচ্ছে ফটোশপ 7-এ, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গ্রেডিয়েন্টই আমাদের আছে, ঠিক না? তো এই গ্রেডিয়েন্টগুলো দেখেন, এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে অ্যাঙ্গেল সরি, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড, আর এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এক একটা গ্রেডিয়েন্ট কিন্তু এক এক রকম। যেমন গ্রেডিয়েন্টগুলোকে চাইলেই সম্ভবত এখন অ্যাপ্লাই করা যাবে, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি আরেকটা দেন, এটা হচ্ছে আরেক রকমের গ্রেডিয়েন্ট, এটা যদি দেন, এই যে দেখেন গ্রেডিয়েন্টে কিন্তু ভেরিয়েশন আছে। অর্থাৎ আমরা পেজটাকে কালার করলাম, যে লেয়ারটা সিলেক্টেড আছে সেই লেয়ারটা কিন্তু কালার হবে, ঠিক আছে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে যদি কি করতে চাই, গ্রেডিয়েন্ট করতে চাই, সেটা অ্যাপ্লাই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা হাইড আছে, এই জন্য অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না। এখন যদি এটা অন করে দিই তখন কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এবার এটা সিলেক্ট করে তারপর যদি এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করেন অ্যাপ্লাই হয়ে গেছে পিছনেরটা, বাকিগুলোকে হাইড করে দিই তাহলে বুঝবেন। এই যে আবার যদি এটাকে করি, এভাবে টান দিতে হবে আর কি। যদি এটাকে করি, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো আশা করা যায় আপনারা এটা রপ্ত করতে পেরেছেন। গ্রেডিয়েন্ট কিভাবে সম্পাদনা করতে হয় সেটাও এখানে দেখানো হয়েছে। তো গ্রেডিয়েন্টকে আপনি বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন চাইলে। যেমন আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, বাকি সবগুলোকে কি করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। এবার দেখি আমরা একটা জিনিস অ্যাপ্লাই করে দেখি। রেক্টেঙ্গুলার একটা ড্র করলাম, করে আমরা এখন গ্রেডিয়েন্টটাকে কি করব, অ্যাপ্লাই করব। দেখা যাক, এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। অর্থাৎ রেক্টেঙ্গুলারের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে? যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপর যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করুন আপনার পছন্দ অনুযায়ী। এরপর মাউসের যে লেফট বাটন আছে সেটাকে বাহির থেকে এনে এরকম হোল্ড করবেন, মানে টান দিবেন আর কি, তাহলে অ্যাপ্লাই হবে। অথবা পুরোটা করলে আরেক রকমের হয়ে যাবে দেখেন, আর যদি একটু করে করেন তাহলে আরেক রকম হবে। এটা হচ্ছে আপনারা যখন নিজেরা টেস্ট করে দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে। আর আপনারা চাইলে গ্রেডিয়েন্টের অপাসিটিটাও কমাতে পারেন, বাড়াতে পারেন, এই যে এখান থেকে, ঠিক আছে। গ্রেডিয়েন্টের অপাসিটি বাড়তেছে কমতেছে এখানে দেখাচ্ছে, আপনারা দেখলে বুঝবেন। এই যে অপাসিটি কমে গেল, ঠিক আছে। আরো কমাইতে পারেন। তো এভাবে হচ্ছে কাজ করে আর কি গ্রেডিয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষটা হচ্ছে আপনাদের কিভাবে ছবির উজ্জ্বল্য বা কন্ট্রাস্ট আপনারা কি করতে পারেন, ক্যালিব্রেট করতে পারেন। এটি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের
কম্পিউটার থেকে একটা ফাইলকে ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দিব। দেখেন এখানে কপি আসছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমরা ছবির উজ্জ্বলতা কন্ট্রোল করব, এটাকে লকটাকে অবশ্যই ব্রেক করবেন, ডাবল ক্লিক করে ওকে দিলেই হয়ে যাবে। এরপর এই লেয়ারটা যেহেতু সিলেক্টেড আছে, এখন আমরা ইমেজে গিয়ে জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে বা কন্ট্রাস্টে চলে গেলে দেখেন ব্রাইটনেস মানে উজ্জ্বলতা বাড়াইতে পারি, আর কন্ট্রাস্ট হচ্ছে আমাদের যে ছবির আলো আছে সেটাকে আরো বেশি কি করতে পারি, নিখুঁত করতে পারি। দেখেন এই যে আগে ছিল একরকম, আস্তে আস্তে কিন্তু বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এই যে তো একই সাথে চাইলে আমি আপনাদেরকে এটা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দেখাই দিই। কুইক সিলেকশন টুল দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা সিলেক্ট ইনভার্স করে দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে। এরপর ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনি যদি অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, যেমন এটা যদি দিতে চান সবুজটা, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। আর যদি রেড দিতে চান অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে কিন্তু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা সামান্য একটু ফিদার অ্যাড করে দিই, যেমন ফিদার দিয়ে দিলাম, এখানে ফিদার 80 আছে, তো আমরা ফিদার দিয়ে দিচ্ছি 2, জাস্ট 2 করে দিচ্ছি, তাহলে আমাদের জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে। এবং এখানে রিফাইন এজে গিয়ে আচ্ছা রেডিয়াস 1 দিতে পারি আমরা। এখন যদি ওকে করে দিই, এবার দেখেন ডিসিলেক্ট করে দিলাম, এখন কিন্তু আমাদের আর বোঝা যাচ্ছে, মানে খুব কম বোঝা যাচ্ছে। এরপরেও যদি আপনারা এটাকে কি করতে চান, ক্যালিব্রেট করতে চান, তাহলে ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারেন বা আরো লেয়ার নিয়ে কাজ করতে পারেন। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো দেখেন এটা খুব সহজে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। এটা কি করার জন্য ইমেজ সাইজে গিয়ে আপনি কি করে দিতে পারেন, এখানে রেজুলেশন 72 আছে, তো এটাকে 300 করে দিতে পারেন, তাহলে সহজে এভাবে পিক্সেলেটেড হয়ে যাবে না বা ফেটে যাবে না ছবি, ঠিক আছে। এখন যদি দেখেন, এখন যদি আমরা অতিরিক্ত জুমও করি, তাহলে আমাদের ছবিটা কিন্তু আগের মতো ফাটতেছে না, ঠিক আছে। পিক্সেলগুলো কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি। এবং আপনি চাইলে ইমেজটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে আরেকটু কম বোঝা যাবে, এই যে, ঠিক আছে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আশা করি আপনারা আমার চ্যানেলে আপনাদের আইসিটি বই নিয়ে যত প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আছে সবগুলো চেক আউট করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সকলকে।